হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন রয়েছে, গ্লোবালি জিওপলিটিক্যালি কোন কোন নিউজগুলো রয়েছে এবং তার সাথে কোন সেক্টর বা কোন সেগমেন্টটার মধ্যে আমরা একটু ডাউন টার্ন দেখছি বা এই টাইপের সিনারিওস দেখছি। তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ডেটে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা, আমরা যদি ইন্ডাইসেসের বা ইন্ডেক্সের যদি আমি পারফরমেন্স দেখার কথা ভাবি, তাহলে যেটা দেখা যাচ্ছে ইন্ডেক্স আজকের ডেটে মোটামুটি 23,000-এর যে লেভেলটা সেটা থেকে উপরে গিয়েই ক্লোজিং দিয়েছে এবং 0.5%-এর কাছাকাছি আপ, একটা সময়ে 1%, 1.2%-এর কাছাকাছি আপ ছিল। বাট পরবর্তীকালে সেকেন্ড হাফের দিকে ইন্ডেক্সকে আমরা একটু ফল করতে দেখলাম। সিমিলারলি সেই জিনিসটাই পুরোপুরি প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি। মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যেও পুরো ফ্ল্যাট স্ট্রাকচার কাইন্ড অফ মেনটেন্ড হয়েছে এবং ব্যাঙ্ক নিফটিকে কিছুটা নিচের দিকে ড্র্যাগ করেছে এইচডিএফসি ব্যাঙ্ক, যেটা নিয়ে আমি পরে আসছি বা সেটার বিহাইন্ডে কি রিজন রয়েছে সেটা নিয়ে ডিসকাশন করছি। এনিওয়েজ, যদি আমরা প্রথমে আজকের ডেটে দেখি ইন্ডিয়া ভিক্স আপাতত আপই রয়েছে মোটামুটি 22.81। তো 22.81 মানে যথেষ্ট ভালো ভিক্স। তো সুতরাং সেই জায়গা থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে ফিয়ার যথেষ্ট এই মুহূর্তে বিদ্যমান। উল্টো দিক থেকে দেখতে গেলে ইউএসডি আইএনআর অল টাইম লোয়ের কাছেই দাঁড়িয়ে রয়েছে 93.54, যেটার রীতিমতো আমাদের যে কারেন্সি মার্কেট রয়েছে ক্রুড অয়েল প্রাইস বাড়ার জন্য কারেন্সির মধ্যে এই ডেপ্রিসিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েনও মোটামুটিভাবে দেখতে গেলে একটা ফ্ল্যাট টাইপের স্ট্রাকচার মেনটেন করছে। ইউএস যে 10 ইয়ার বন্ড, 2 ইয়ার্স বন্ড, দুটোর মধ্যেই ডিম্যান্ড স্লাইডলি বাড়ছে, তবে সেরকম সিগনিফিকেন্ট কিছু নয়। এরপরে আমরা যদি দেখি গ্লোবালি মোস্ট অফ দ্য মার্কেটস আজকের ডেটে রীতিমতো মানে ফ্ল্যাট স্ট্রাকচারই মেনটেন করছে। কেবলমাত্র জাপানের যে নিকেই রয়েছে সেটা আজকের ডেটে বন্ধ, অর্থাৎ আজকে পুরো জাপানের মার্কেট ক্লোজ ছিল। এছাড়া বাকি পুরো পৃথিবীর মার্কেট মোটামুটিভাবে যে ডাউন সাইড, কিন্তু বলা যেতে পারে একটা ফ্ল্যাট কাইন্ড অফ স্ট্রাকচারই মেনটেন করছে। যেহেতু আমাদের নিফটির মধ্যে আমরা বড় র্যালি বা সেরকম কোনো সিনারিওস দেখলাম না, সেহেতু যদি দেখা হয় তাহলে নিফটির অ্যাডভান্সের দিক থেকে 1800, 1900-র কাছাকাছি শেয়ার রয়েছে পজিটিভে, 1300-র কাছাকাছি শেয়ার রয়েছে নেগেটিভে। যে সমস্ত শেয়ারগুলো আজকের ডেটে ভালো পারফর্ম করেছে নিফটি 500-এর মধ্যে ফার্স্ট ক্রাই, হ্যাপিয়েস্ট মাইন্ড, ওলেক্ট্রা এবং এডাব্লিউএল এবং জিএমডিসি লিমিটেড, রাইট? এই শেয়ারগুলোর মধ্যে আজকের ডেটে ভালো রকমের আমরা একটা পজিটিভ মোমেন্টাম পেয়েছি। উল্টো দিক থেকে নেগেটিভের দিকে দেখতে গেলে এসিএম সোলার, পেট্রোনেট, টিটিএমএল, এআইএ ইঞ্জিনিয়ারিং এবং এমসিএক্সের মধ্যে যে একটা বড় পতন হবে তার ইন্ডিকেশনটা আমি দুটো ভিডিও আগেই দিয়েছিলাম। তার কারণ হচ্ছে এনএসসি একটা নতুন এই যে কমোডিটির ওপর তারা নতুন ফিউচার অ্যান্ড অপশনস আনতে চলেছে এবং সেটা অলরেডি লঞ্চ করেছে, যদিও সেখানে ভলিউম নেই। তো এই বিষয়টার জন্য এমসিএক্সের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করছে, যেহেতু এনএসসি তার বিজনেস কিছুটা নিতে চলেছে আগামী দিনে। এনিওয়েজ, এরপরে যদি আমরা দেখি কমোডিটির দিকে, তাহলে ব্রেন্ট এবং ডাব্লিউটিআই স্লাইডলি একটু ফল করেছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কিছু বার্তার জন্য এই বিষয়টা অ্যাকচুয়ালি ফল করেছে এবং এর বিহাইন্ডে যে অ্যাকচুয়াল রিজনটা রয়েছে সেটা হচ্ছে তিনি ইরানের ওপর থেকে যে স্যাংশনটা ইউএস লাগিয়ে রেখেছে সেটা হয়তো ইউএস তুলে নেবে, এরকম একটা বার্তা দিয়েছেন, যে কারণে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস প্রাইসের মধ্যে আমরা একটা স্লাইডলি ডাউন টার্ন দেখতে পাচ্ছি। কিন্তু এমন কিছু সেটা সিগনিফিকেন্ট নয়, কারণ $100 উপরে এটা ট্রেড হচ্ছে। যেহেতু এই দুটো প্রাইস স্লাইডলি ডাউন হয়েছে, তাই মাল্টি অ্যাসেট ট্রেডিংয়ের কনসেপ্ট অনুযায়ী গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে স্লাইডলি আপওয়ার্ডস মুভমেন্ট দেখার কথা এবং সেইটাই আমরা দেখতে পেয়েছি। গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে 1% করে, অর্থাৎ সামান্য পরিমাণ গতকালের বড় পতনের পর এখানে সামান্য পরিমাণ আমরা র্যালি দেখতে পেলাম। একইভাবে দেখতে গেলে কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম অর্থাৎ বেস মেটালের প্রাইসও মোরলেস ফ্ল্যাট। যদি আমরা আজকে ডেটে নিফটি 50-র যে শেয়ারগুলো রয়েছে সেগুলোর দিকে যদি তাকাই, টেক সেক্টরের মধ্যে ভালো একটা পজিটিভিটি দেখা গেল। এছাড়া রিলায়েন্সের মধ্যেও ভালো একটা পজিটিভিটি আমরা দেখতে পেলাম। উল্টো দিক থেকে দেখতে গেলে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, বাজাজ ফিনসার্ভ, শ্রীরাম ফিনান্স, এই যে ফাইন্যান্সিয়াল সেক্টরটা, এই ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে আমরা একটা ডাউন টার্ন দেখতে পেলাম বা এই জায়গাটার মধ্যে পুরো একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছি এবং এর মেইন যে রিজন সেটা কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক।
এছাড়া আমরা যদি আজকের ডেটে বাকি যে সমস্ত শেয়ারগুলো রয়েছে সেগুলোর দিকে যদি তাকাই, উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে ইটার্নাল অর্থাৎ জোম্যাটো নিজের পার ডেলিভারিতে 14 টাকা করে বাড়িয়েছে এবং সেটার জন্য মার্কেট ওকে 1.53%-এর কাছাকাছি একটা পজিটিভে গিয়ে জোম্যাটো অ্যাকচুয়ালি ক্লোজ করেছে। এরপরে আমি আসছি ওপেন ইন্টারেস্টে। তো ওপেন ইন্টারেস্টের ক্ষেত্রে যে কথাটা গতকাল বলেছিলাম যে 23,000 একটা লম্বা ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ রয়েছে, তো সেই কারণে মার্কেট আজকের ডেটে 23,000-এরই এত বড় বিল্ড আপটাকে ক্রস করতে পারেনি এবং জিওপলিটিক্যালিও সেরকম নেগেটিভ নিউজ কিছু না থাকার জন্য মার্কেট এই দিকে অর্থাৎ পজিটিভ সাইডে ট্রেড করেছে এবং যেহেতু পজিটিভ সাইডে ট্রেড করেছে, কল রাইটার এখানে 23,000-এর স্ট্রাইকে কিছুটা পরিমাণ ওয়াইন্ড আপ করেছে। বর্তমান সময়ে সামনের এক্সপায়ারির জন্য যে রেঞ্জটা আপাতত থাকবে সেটা 23,000 থেকে শুরু করে 23,500, কারণ এই দুটোর যে লেভেল এটাই আপাতত সাপোর্ট হিসাবে গণ্য করা হবে, এই জায়গাটাকে রেজিস্ট্যান্স হিসাবে গণ্য করা হবে। পুরো উইকেন্ড ধরে কীরকমভাবে অ্যাকচুয়ালি জিওপলিটিক্যাল সিনারিও আসছে সেই বিষয়টার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। রবিবার দিন রাত্রিবেলায় কি হতে পারে সেই বিষয়ে আমি একটু আপনাদের অগ্রিম জানানোর চেষ্টা করব জিওপলিটিক্যাল সিনারিওস দেখে। আদারওয়াইজ 23,000 থেকে 23,500 এই রেঞ্জটাই আপাতত মানডে এবং টিউসডেতে থাকা উচিত বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। এরপরে আমরা যদি দেখি যে টোটাল সেক্টরাল ভিউ, যেহেতু মার্কেট আজকের ডেটে একটু পজিটিভ ছিল সেই জন্য প্রত্যেকটা সেক্টর অর্থাৎ ফার্মাসিউটিক্যাল, সফটওয়্যার সার্ভিসেস, মেটালস মাইনিং, টেক্সটাইল, এই সমস্তগুলোর মধ্যে আমরা স্লাইডলি লং বিল্ড আপ দেখতে পেলাম এবং ডাইভার্সিফাইড এবং রিয়েলিটির মধ্যে আমরা কিন্তু একটা শর্ট বিল্ড আপ দেখতে পেয়েছি। এরপরে যদি আমরা আজকের ডেটে সমস্ত নিউজগুলোর দিকে তাকাই বা যে সমস্ত নিউজগুলো রয়েছে ইম্পর্টেন্ট, তাহলে হচ্ছে ইসরায়েল এখনও ইরানের ওপর রীতিমতো অ্যাটাক করে যাচ্ছে এবং ইরানের নূর রিজিয়নের কাছে, ক্যাপসিয়ান সির কাছে তাদের যে মিলিটারি ক্যাম্প রয়েছে বা নেভাল যে সমস্ত ক্যাম্পগুলো রয়েছে সেগুলোতে গিয়ে কিন্তু ইরানের ওপর অ্যাটাক করছে ইসরায়েল এই মুহূর্তে। এছাড়া ইউএস তাদের যে ওয়ারশিপ আছে সেখানে মোটামুটি 2000-এর মতো মেরিনার্সকে তারা ডিপ্লয় করেছে এবং তারা গিয়ে অ্যাকচুয়ালি সেই জায়গাটার মধ্যে আরও যুদ্ধটা এসকালেট করছে, এরকম একটা সিনারিও রয়েছে। উল্টো দিক থেকে দেখতে গেলে ইউএস যেটা বলছে ইরানের যে মিলিটারি মিসাইল ফেসিলিটিস রয়েছে সেই মিসাইল ফেসিলিটিসের ওপর ইউএস আক্রমণ করে তাদের মিসাইল ফেসিলিটিসটাকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছে, এটা ইউএস দাবি করছে। এছাড়া অয়েল প্রাইস সেটা মোটামুটি ফল করছে, যেটা আমি প্রথমেই বললাম, সেটা রিজন হচ্ছে ইউএস কনসিডার করছে যে ইরানকে তাদের উপর যে স্যাংশনটা লাগাইছিল ইউএস, সেই স্যাংশনটা তারা তুলে নেবে বা উইথড্র করে নেবে এবং হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যে অ্যাক্টিভিটিটা হচ্ছে সেই অ্যাক্টিভিটিটা আগামী দিনে যাতে নর্মাল হয়। এরপরে আমি আসছি এইচডিএফসি ব্যাংকের কথায়, বিকজ এইচডিএফসি ব্যাংকের মধ্যে এইচডিএফসি ব্যাংক যেটা করেছে সেটা হচ্ছে তারা টোটাল তাদের তিনজন যে সিনিয়র মেম্বার রয়েছে, এক্সিকিউটিভ মেম্বার, তাদেরকে অ্যাকচুয়ালি এইচডিএফসি ব্যাংক স্যাক করেছে। তার রিজনটা হচ্ছে তারা AT1 বন্ড, যেটা খুব রিস্কি বন্ড বলে ধরা হয়, এই বন্ডটা এই সমস্ত সিনিয়র মেম্বাররা মিসসেল করেছে ইউএইতে অর্থাৎ দুবাইয়ের মধ্যে, এবং যে কারণে দুবাই ফাইন্যান্সিয়াল অথরিটি যে রয়েছে, দুবাই ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথরিটি, তারা এইচডিএফসি ব্যাংকে নতুন করে দুবাইতে কোনো কাস্টমার নেওয়া থেকে পুরোপুরিভাবে ব্যান করেছে। তো এই বিষয়টা কিন্তু একটা নেগেটিভিটি কাজ করেছে, যে কারণে এইচডিএফসি ব্যাংক তাদের যে সমস্ত সিনিয়র এক্সিকিউটিভরা এটার মধ্যে যুক্ত ছিল তাদেরকে রেজিগনেশন দেওয়া করিয়েছে এবং এই ইস্যুটা কিন্তু একটা বেশ ভালো রকমের একটা প্রবলেমস বলে মনে করা হচ্ছে এবং লাস্ট দিন অতনু চক্রবর্তীর যে রেজিগনেশন সেটার সাথেও এটা মোটামুটিভাবে লিঙ্কড করা যেতে পারে, যে কারণে এইচডিএফসির মধ্যে আমরা এই এত বড় একটা ফল বা পতন দেখলাম এবং আজকের ডেটেও পুরো ব্যাংক নিফটিকে এইচডিএফসি ব্যাংক একাই নিচের দিকে ড্র্যাগ করেছে। এছাড়া যে সমস্ত ওএমসিস আছে অর্থাৎ অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা অয়েল মার্কেটিং কোম্পানি, তারা যে প্রিমিয়াম অয়েল রয়েছে সেটা পার লিটারের পেট্রোলের ওপর 2 থেকে 2.5 টাকার কাছাকাছি বাড়াতে চলেছে। তো এই যে পেট্রোল প্রাইসটা বাড়ানো হবে
এটা কিন্তু প্রিমিয়াম পেট্রোলের কথা বলা হচ্ছে। তো 2 থেকে 2.5 টাকা করে প্রিমিয়াম পেট্রোল যদি বাড়ানো হয়, তার ডাইরেক্ট এফেক্টটা গিয়ে পড়বে জেট এবং জেট মানে যে ইন্ডাস্ট্রি রয়েছে বা এরোপ্লেন তার উপর, অর্থাৎ জেটের যে ফুয়েল কস্ট সেটা কিন্তু আগামী দিনে বাড়তে চলেছে। মার্কেটের যে এক্সপেকটেশন রয়েছে যে জেটের ফুয়েল কস্ট যদি বাড়ে, তাহলে জেট কোম্পানি বা যারা এরোপ্লেনের বিজনেস করছেন সেই টাইপের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, জেট এয়ারওয়েজ থেকে শুরু করে স্পাইস জেট থেকে শুরু করে প্রত্যেকেই, তারা কিন্তু টিকিট প্রাইস কিন্তু বাড়াতে চলেছে এবং তার সাথে তাদের রেভিনিউর মধ্যেও একটা প্রেশার পড়তে পারে। কারণ টিকিট প্রাইস যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে কাস্টমারের পরিমাণ কমবে এবং পুরো বিষয়টাই, এবং তার সাথে তাদের যেহেতু কস্ট বাড়তে চলেছে, এমনিতেই এই যে জেট সেক্টরটা বা এই যে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি সেটা কিন্তু অলরেডি খুব স্ট্রেসফুল থাকে ফাইন্যান্সের দিক থেকে দেখতে গেলে। তো তার উপরে এই এক্সট্রা বার্ডেনটা আসার জন্য যেটা মানে অ্যাজিউম করা হচ্ছে যে 80% এয়ারলাইন্স কিন্তু তারা তাদের যে টিকিট প্রাইস সেটা কিন্তু বাড়াতে চলেছে। তো সেই জন্য এইটা কিন্তু জেট কোম্পানির জন্য বা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য একটা নেগেটিভ নিউজ, এবং যত অ্যাভিয়েশনের কোম্পানি আছে সেগুলো কিন্তু রীতিমতো একটা ফাইন্যান্সিয়ালি একটা স্ট্রেস সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে বলেই এক্সপেক্ট করা হচ্ছে। আর যেহেতু ফুয়েল প্রাইস বাড়ছে, ইন্ডিয়া ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, তো সেই কারণে যেটা দেখা যাচ্ছে যে আমাদের যে ফরেক্স রিজার্ভ সেটা কিন্তু $7 বিলিয়ন কাছাকাছি এই মুহূর্তে ড্রপ করেছে। আমাদের যেহেতু ইম্পোর্ট করতে হচ্ছে এবং উল্টো দিক থেকে দেখতে গেলে আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েট করছে, তো এই রকম টাইপের একটা প্রেশার কিন্তু আমরা আমাদের যে ব্যালেন্স রয়েছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়েছে, সেখানে কিন্তু এই স্ট্রেসটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে টোটাল ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে এবং জিওপলিটিক্যাল সিনারিওস থেকে এবং মার্কেট রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট নিউজগুলো ছিল সেগুলোই আমি আপনাদেরকে আজকের ডেটে বললাম। আজকের ভিডিওটাকে এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।